ঢাকা এবং ঢাকার আশেপাশে নরসিংদী সহ ৩১ ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাহলে কি ঢাকা এই মুহূর্তে ঝুঁকির মধ্যে? এবং ঢাকায় আমাদের সাধারণ মানুষের বসবাসের সংখ্যা যেমন বেশি, অফিস আদালত এবং হাই রাইজ বিল্ডিং অনেক বেশি। তাহলে ঢাকা কতটা ঝুঁকিতে এবং সে সময় আমাদের আসলে করণীয় কি? এমন আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়েছে। তাহলে ভূমিকম্প হলে আমরা কি করব? এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন অগ্নি ও দুর্যোগ বিশেষজ্ঞ এবং তিনি ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ। তো মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবারের যে ভূমিকম্প সেটি ঢাকার ভেতরে একটি বাড্ডা এবং নরসিংদীতে দুবার যার কেন্দ্রস্থল। এটির পরে যে আতঙ্ক তৈরি হচ্ছে যে এখনো ভূমিকম্প হওয়ার হতে পারে কিনা এবং সেটি ঢাকাকে কেন্দ্র করে কিনা, এইটার সম্ভাবনা আসলে কেটে গেছে নাকি এখনো আছে? ধন্যবাদ। এখানে একটা জিনিস হলো যে প্রথম যেদিন হলো যে 5.7 রিক্টার স্কেলের একটা মডারেট যে আর্থকোয়েকটা হলো, তখন আমার এটা আসলে ইট মে বি ফোর শক আমি কিন্তু বলেছি, কারণ তখন পর্যন্ত আগে পিছিয়ে কোনো ভূমিকম্প হয়নি। পরে যখন একই দিনে তিনটে হলো, এখন একটা আমরা কিন্তু রোড ম্যাপ পেয়েছি, একটা সিকোয়েন্স পেয়েছি। এই সিকোয়েন্সে যেটা দাঁড়িয়েছে 5.7 বিকাম এ মেন শক, আর যেগুলো হচ্ছে 3.3, 3.4 এবং 4.3 দিস আর দ্য অপেক্ষাকৃত কম আফটার শক। তার মানে কি, এই যে ভূমিকম্পের যে স্ট্রেস এবং স্ট্রেনটা আছে, প্লেটটা যখন ছেড়ে গেছে, আনলক হয়েছে, এটা মুভমেন্ট করতেছে এবং গ্রাজুয়ালি কিন্তু এটা সেটেল ডাউন হচ্ছে, কিন্তু সেটেল ডাউন হচ্ছে। তো আফটার শকে এখন যেটা হলো যে একমাত্র আল্লাহ ব্যতিরেকে আমি বলতে পারি পৃথিবীতে যে ইনস্ট্যান্স গুলো আছে, আমি আপনি করি আপনার যেটা হলো নেপাল আর্থকোয়েক যদি আপনি স্টাডি করেন, তারপরে আফগানিস্তান, তারপরে ইরান, তারপরে হলো আপনার তুরস্ক, তারপরে সেগায়ন আর্থকোয়েকে, এই আফটার শকটা কিন্তু আস্তে 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 কিন্তু কমের দিকে যায়, সেটেল ডাউন হয় এটা। তো যে রোড ম্যাপটা দাঁড়িয়েছে, এখান থেকে বড় ধরনের এই জায়গা উইদিন দি যে আর্থকোয়েক গুলো 10 কিলোমিটার হয়েছে, বড় ধরনের আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা কম, একমাত্র আল্লাহ তাআলা যদি একটা ডিসাইড করে। বাট ফ্যাক্টর রিমেন্স, আপনি হয়তো বলতেছেন যে ভূমিকম্প 7 দিনে হবে, ইয়েস 7 দিনে নাও হতে পারে, এটা 1 বছর পরে হইতে পারে, বাট গেট ইট শিওর যে জিওলজিক্যাল যে জিওসিসমোলজি যে এগুলো এভিডেন্স গুলো পাওয়া গেছে, বাংলাদেশে কোনো না কোনো দিন বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেশি। এটা কখন হবে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। ভূমিকম্প হলেও কিন্তু আপনাকে যে কোনো অবস্থা থেকে আপনাকে কিন্তু সেফটি ব্যবস্থা নিতে হবে। লেটস থিঙ্ক ফর সেফটি। যেমন ধরুন উঁচু বিল্ডিং এ কর্মরত যারা আছে, দিনের বেলা ভূমিকম্প হলো, যারা অনেক উপরে আছেন তাদের আসলে কি করণীয় হবে? ইটস এ ফ্যান্টাস্টিক কোশ্চেন। আর্থকোয়েকের যেটা হলো অ্যাজ পার ফিমা স্ট্যাটিস্টিক্স বা ইনসারাক, এগুলো হলো আর্থকোয়েক এর জন্য বাপ মা অর্গানাইজেশন, তাদের অনুযায়ী হলো, এবং আমি যেটা দেখেছি আর্থকোয়েক হলো পরে কাম হোয়াট মে, এটাকে আপনি যে জায়গায় আছেন সেফ জায়গায়, ওই নিকটবর্তী সেফ জায়গায় আপনার পজিশন নিতে হবে। এবং সেখানে আমরা যেটা বলে থাকি 1 মিনিট, যেটা হলো 60 থেকে 1 পর্যন্ত আপনি কাউন্ট করবেন, যখন আপনি সেফ পাবেন তখন আপনি নিচে এসে খোলা আকাশের নিচে আপনি দাঁড়াবেন। তা না হলে পরে কি হবে, দেখেন একটা রুমের ভিতরে অনেক কিন্তু ফলিং অবজেক্ট থাকে, আপনার থাকে আলমারি থাকবে, কাচের আলমারি থাকবে, তারপরে ডেকোরেশন থাকবে, তারপর ফলস সিলিং থাকবে, এগুলোই মানুষকে কিছু বেশি ওয়ান্ডেড করে এবং মেরে ফেলে। সেই জন্য হলো সেফ জায়গা আগে ঠিক করবেন এবং হওয়া মাত্র ওই জায়গায় যাবেন, মাথাকে প্রোটেক্ট করবেন, হেলমেট রাখবেন। অনেকের আবার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে হেলমেট রাখবে, ওইটা না থাকলে পরে আপনি কুশন রাখবেন, বালিশ রাখবেন। কাম হোয়াট মে, যেভাবে হোক আপনার মাথাটা, ইভেন ওইটাও না থাকলে পরে আপনার হাত দিয়ে মাথাটাকে আপনার সেভ করতে হবে এবং 1 মিনিটের মতো কাউন্ট করবেন 60 থেকে 1 পর্যন্ত, এটা করতে হবে। আচ্ছা, ঘরের কোন জায়গাটায় তারা, ঘরের যেটা হলো যে দেখেন, আমি বার্নিং এক্সাম্পল, এই যে এবার যে মানুষ মারা গেছে সব সারফেস ক্যাজুয়ালিটি হয়েছে, যারা উইন্ডোর কাছে মানে এক্সটেরিয়র ওয়ালে পজিশন নিচে তারাই কিন্তু মারা গিয়েছে, বা ওয়ার নিচে যারা অবস্থান নিয়েছে তারাই কিন্তু মারা গেছে এই অবজেক্ট গুলো পরে। এবং রানা প্লাজাতে আমি সেম জিনিস আমি দেখেছি, যারা আউটার ওয়ালে করেছে তারা কিন্তু পেস্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সেই জন্য থাম রোল হলো
ইনসারাগ এবং ইয়াতে ফিমাতে সবসময় বলে ভীম এবং কলামের সংযোগ জায়গা হলো সবচেয়ে বেশি শক্তিশালী, মজবুত। এটা ভীম এবং কলামের যেখানে সংযোগ, সেখানে সংযোগ এইভাবে যে জায়গায় আছে জাস্ট তার নিজ বরাবর আপনি অবস্থান নিলেন, শক্ত টেবিল রাখলেন। যদি টেবিল না থাকে তখন বললাম যে কুশন টুশন এগুলো টেবিলের নিচে, হ্যাঁ টেবিলের নিচে নেবেন, বা কাচের টেবিল নেওয়া যাবে। আচ্ছা, সেটা তো কারণ ভীম এবং কলাম থাকলে পরে এখান থেকে দেখবেন যে এখানে চুরি পড়া থাকে এবং নিচে এই জায়গাটা হলো শক্তিশালী। এইটাই হলো মানে একটা বিল্ডিং এর হলো সবচেয়ে শক্ত জায়গা। তা এখন এই জায়গাটা ঘরের ভিতরে আপনি সিলেক্ট করতে হবে ইনার সাইডে। আর যদি এটা না পান তাহলে আউটার ওয়াল না, ইনার ওয়ালে আপনি কিন্তু পজিশন নেবেন, ঠিক আছে? আর যদি এটাও না পারেন তাহলে দেখবেন দুইটা ওয়াল যে জায়গায় সংযোগ হয়েছে এটা কর্নারের মতো, এই জায়গাও কিন্তু শক্তিশালী। আর নিচে আপনি অবস্থান নেবেন এবং সিঁড়ি দিয়ে নামাটা অসম্ভব। কাম হোয়াট মে, শেখ হলে পরে 1 মিনিটের মতো আপনার থাকতে হবে। কেন 1 মিনিট? কারণ ভূমিকম্পের যে শকটা থাকে, শেকটা থাকে, নেপালে যদি বলি আমরা 25 সেকেন্ডের মতো এটা কিন্তু ছিল। তারপরে হলো যদি আমরা যদি তুরস্কটা বলি 35 সেকেন্ডের মতো, এরকম 35 সেকেন্ডের মতো ছিল। সেকেন্ডে যদি দেখি 28 ছিল। 28-এ এরকম ডিভাস্টেটিং ইফেক্ট। কারণ মেন এটাই হলো আপনার রিলে ওয়েভটাই বেশি করে, যেভাবে মোচড় দেয় সমুদ্রের পানি যেরকম করে, লাভ ওয়েভটা এরকম করে, এই দুইটা ওয়েভই বেশি ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য হলো যে আমরা সর্বোচ্চ ধরেছি সেফ নিয়ে যে 1 মিনিট। এটা আচ্ছা, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে 40 সেকেন্ডের উপরে যায় না, একমাত্র আলাস্কাতে 3 মিনিটের উপরে ভূমিকম্প হয়েছে, সেখানে মানুষ কোনো কিছু ছিল না। তো 1 মিনিট আপনি কাউন্ট করবেন, এই সেফ জায়গাগুলো সিলেক্ট করবেন, এখানে থাকবেন, তারপরে আপনি সিঁড়ি দিয়ে আপনি করে আসবেন। এবং সিঁড়ি সো ডেঞ্জারাস, আমি রানা প্লাজাতে সিঁড়ির থেকে 25 জন ডেড বডি আমরা করি। যারা সিঁড়ি একটা ভয়ঙ্কর জায়গা, এবং এক্স্যাক্টলি আরেকটা হচ্ছে রানা প্লাজা লিফটের ক্ষেত্রে অবশ্যই না, লিফট হলো সুইং করবে এবং পড়ে যাবে, ছিঁড়ে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা অনেক আছে, যেমন আমি একটা জায়গায় গিয়েছিলাম, তারা বলে স্যার অল্পের জন্য বেঁচে গেছি, লিফট শুধু এরকমই করতেছিল, আমার উপর থেকে সব খুলে মুলে পড়ে গেছে। লিফটের তো কোনো অবস্থা নেই, এবং কেউ লিফটে থাকলে বলে রেড বাটন আছে, টিপ দিবেন, পরের ফ্লোরে আসবে, আপনি নেমে যাবেন। আর হলো যে পকেটে কিছু টাকা পয়সা রাখবেন, তারপরে হলো আপনার ওষুধ টষুধ এগুলো রাখবেন। যারা ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছে, ডায়াবেটিস বলেন, তারপরে হার্টের, তাই ওষুধগুলো আপনারা রাখবেন। আমি বলবো যে যারা সরকার যে কোনো অর্গানাইজেশনে কাজ করতেছেন সেখানেও কিন্তু মেডিক ব্যাংক বানাবেন, যাদের ক্রিটিক্যালি এসে থাকবে, ফার্স্ট এডেরই থাকবে, এগুলা নিলে পরেই আপনার কিন্তু এখানে প্রশ্ন কি যে আপনার এতক্ষণ যেটা আমরা বললাম যে ঢাকার মতো জনসমাগম যেখানে বেশি এবং উঁচু উঁচু বিল্ডিং যেখানে বেশি সেখানকার জন্য, কিন্তু সব শেষ পর্যন্ত তো যেমন এখন মনে হচ্ছে যে আমরা একটু বেঁচে গেলাম, এখন আর আপাতত নাই, মানুষ তো আবার ভুলে যায়, তা আবার যখন ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয় তখন আবার হয়। এখন আবহাওয়ার যেমন আমরা বৃষ্টি আসবে কিনা আমরা জানতে পারি আগে থেকে, আবার রোদ আসবে কিনা সেটা জানতে পারি, সেরকম ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া সম্ভব কিনা? অন্তত ঘন্টা দিন আগাম বার্তা পাওয়া ভেরি ডিফিকাল্ট, বাট আপনি ফোরসি করতে পারেন যে এখানে প্রেসার ডেভেলপড হচ্ছে কিনা এটা। কারণ আমরা জানি যে এখানে ফল্ট রয়েছে, আমাদের কিন্তু একটা থ্রেট কিন্তু রয়েছে, জিওলজিক্যাল স্টাডি করে, জিওগ্রাফি স্টাডি করলে বোঝা যায় ফল্ট লাইন আছে, তারপরে এখন ব্লাইন্ড ফল্টের অনেকগুলো আছে। এটাকে যদি আপনি যদি রিসার্চের মাধ্যমে বের করতে পারা যায়, একটা হলো আপনার হলো যদি একটা হলো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনার পাবেন স্পেশাল ডাটা নিয়ে যে মুভমেন্ট হচ্ছে কিনা, যেটা আমি চায়নাতে কোর্সে গিয়েছিলাম, তারা আমাকে বলেছে ডাউকি ফল্টের দিস ইউ সি তোমার এই জিনিসগুলো কিভাবে মুভমেন্ট করতেছে, কত পরিবর্তন, আগে এটা ছিল স্পেশাল ডাটার মধ্যে। ডিজিপিএস মাধ্যমে আপডেট করতে পারেন, টিল্টেড এর মাধ্যমে করতে পারেন। টিল্টেড হলে পরে এই ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে অনেকটা একাডেমিক, এবং আপনি যেহেতু একাডেমিক ভাবে জানেন, আরেকটা ফ্যান্টাস্টিক জিনিস আছে। না, প্রশ্ন হচ্ছে এটা সহ যদি বলেন যে আমাদের যারা আবহাওয়াবিদ বা এইসব বিষয় নিয়ে কাজ করেন এবং সরকারের যে দপ্তরগুলো আছে ইনক্লুডিং আবহাওয়া অধিদপ্তর, তারা কি আসলে ক্যাপাবল কিনা, বা এই যন্ত্রপাতি তারা দে আর নট ক্যাপাবল এট অল। মানে আমি বলি, যদি আপনি দেখেন আমাদের এই যন্ত্রপাতি নাই, এই যে ভূমিকম্প এপিসেন্টার মাপার যন্ত্রই লিমিটেড। ঢাকা ভার্সিটির মধ্যে 3-4টা আছে, সেটা অনেক ব্যয়বহুল, যে আমরা আমাদের সরকার কস্টলি, যমুনা পদ্মা ব্রিজের চেয়ে তো আর কস্টলি না, ঠিক আছে।
আপনার স্যাটেলাইট যদি বলেন, আর যদি আমার থাকে ডিজিপিএস বলেন, তারপরে হলো বা আপনার হলো এই যে এপিসেন্টার মাপার যন্ত্র, এগুলো অত কস্টলি না। এগুলো হলো আপনার মাইন্ডসেট। আপনি যদি চান সবই সম্ভব। কিন্তু পদ্মা ব্রিজ যেখানে আপনি করতে পারতেছেন, সেখানে আমি মনে হয় 100 ভাগের 1 ভাগ টাকা খরচ করলে পরে এত হবে না। আর এগুলা দেখেন, আমাদের রিসার্চ নাই। আমি যে আজকে যদি রেডন হলো ভূমিকম্পের ভূমিকম্প হওয়ার আগে রেডন, তারপরে মিথেন গ্যাস, এগুলো হবে, তাপমাত্রা বেড়ে যাবে, এই যন্ত্রপাতিগুলো আমাদের নাই। তারপরে পানি শুকিয়ে যাবে, হবে, পানি কালারের পরিবর্তন হবে ন্যাচারালি, যেগুলা এগুলা কারা করবে? যারা রিসার্চ করবে সেই সমস্ত ছেলেরা যাবে, যারা ডিজাস্টারই করতে মাসের পর মাস, বছরের পর বছর এখানে যে তারা এইগুলা করবে, সেই জিনিসগুলো আমাদের নাই। আমরা দুটো জিনিস দেখলাম ঢাকায়। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি দেওয়া হচ্ছে প্রায় 15 দিন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি দেওয়া হচ্ছে, এবং একটা হলের যেটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছে সেখান থেকে তারা যে নতুন একটা বিল্ডিং আশ্রয় নিয়েছেন। আপনি এগুলো জানেন, সংবাদপত্রে এসছে। এই 15 দিন আসলে ছুটি দেয়া এবং এগুলো যাচাই বাছাই করা, এটা আসলে যৌক্তিক কিনা? মানে আমার কাছে খুব স্বাভাবিকভাবে মনে হয় যে এইটা 15 দিন পরে আসলো, তারপরে যে আপনার ভূমিকম্প হবে না, তার নিশ্চয়তা। এক্স্যাক্টলি। আমি আপনাকে বলি, গত 5 বছরের মধ্যে যদি রেশিও করা হয়, তাহলে রাতে ভূমিকম্পের মাত্রাটা বেশি। আমি জানি না এটা আসলে কোনো মানে সায়েন্টিফিক্যালি জিনিসটা কিনা, কিন্তু গত 5 বছরে বাংলাদেশে যে ভূমিকম্পগুলো হয়েছে সেগুলো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কম, কিন্তু সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা, মানে রাতের সময়টাতে ভূমিকম্প বেশি। যখনই হোক, এখন সেটা আসলে করণীয় কিনা, কি মানে বেশি হওয়ার সুযোগ আছে কিনা আমাদের দেশে। আপনাকে বলি, টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ, রাত্রের বেলা হলে পরে একরকম হবে, দিনের বেলা হলে পরে একরকম, দিনের বেলা আবার ছুটি দিনে হলে পরে একরকম, রান্না করার সময় হলে পরে একরকম। জি, তো টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। তো এবং রাত্রে হলো সারপ্রাইজ আর বেশি হবে, ঘুমিয়ে থাকে মানুষ, ঘুমিয়ে থাকে, পরিমাণ বেশি হবে। আবার দিনে যদি হয়, তখন মানুষ হয়তো বাঁচবে, কিন্তু ক্যাজুয়ালিটি উইল বি মোর হবে, কারণ মানুষ হুড়াহুড়ি এগুলোর ভিতরে থাকবে, এই জিনিসগুলো থাকবে। তো সর্বোপরি আপনি যেখানেই থাকেন, সেফটির কোনো বিকল্প নাই। এবং আপনাকে ইউ শুড নট কাউন্ট কত রিক্টার স্কেলে ভূমিকম্প হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনার দুর্যোগ, ভূমিকম্প একটা সামনে আছে, বিপদ আছে, তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এবং প্রথমেই কাউন্ট করতে হবে সেফটি ফার্স্ট। যেদিনে আপনি বিল্ডিং এ ঢুকবেন, ঘুমাইতে যাবেন এবং অফিসে ঢুকবেন, প্রথমে বলবেন সেফটি ফার্স্ট। তার মানে আপনি জায়গা দেখে নেবেন যে কোথায় আপনার কি অবস্থা।